নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একজন হিন্দু শাস্ত্রের মেয়ে। আমার বয়স বর্তমানে 25 বছর। আমার যখন 20 বছর হয় তখন আমার বাবা মা আমাকে বিয়ে দেয়। আর আমার স্বামী মাত্র আমার সাথে 3 মাস সংসার করে দুবাইতে চলে যায়। তো ভাবছিলাম সামনে শিব পূজার দিন আমার স্বামীর মনে হয় এই শিব পূজাতে অংশগ্রহণ করবে, বিদেশ থেকে আসবে। তার সাথে কথা বললাম। সে বলল, না, তোমরা আনন্দ ফুর্তি করে তোমরা ভালোভাবে পূজাটা কাটিয়ে দাও, আমার কাজের অনেক চাপ, আমি আসতে পারবো না। পরে আমার শাশুড়ি বলতেছে মামা ঠাকুরের বাসায় যেয়ে নাকি পূজা করব, সবাই একসাথে আনন্দ ফুর্তি করব, শহরে একা একা ভালো লাগে না, তাই গ্রামে বাড়িতে শিব পূজা পালন করব। তো বাড়িতে আমি আর আমার শাশুড়ি থাকে, আর শ্বশুর আর ঠাকুরপো আছে। তো ঠাকুরপো ছোট মানুষ, ওই ক্লাস 9-এ পড়ে। তো এইভাবে বেশ কিছুদিন কেটে গেল গা। তার কয়েকদিন পরে পূজাটা আসলো, শিব পূজা। তো শিব পূজার উপলক্ষে আমি ভালো ভালো শাড়ি গহনা সব কিছু মার্কেটিং করলাম, সবার জন্য করলাম, কেনাকাটি শেষ। তারপরে মামা ঠাকুরের জন্য আমার হাজব্যান্ড টাকা পাঠাইছিল, তো সবার জন্য মার্কেট করার জন্য। তো মামা ঠাকুরের বাসায় যাব, এনার জন্য আমরা কিছু কেনাকাটি করলাম, আর আমরা নিজেরা তো নিচ্ছি। তো সব কিছু নিয়ে মামা ঠাকুরের বাড়িতে গেলাম পূজার আনন্দ ফুর্তি করার জন্য। তো পূজার আনন্দ করা হয়ে গেছে গা, মজা টজা হয়ে গেছে গা, পূজার আনন্দ করা শেষ, পূজা টুজা সব শেষ। শেষ করার পরও আমরা কিছুদিন মামা ঠাকুরের বাসা থাকলাম। এখন ঠাকুরপো বলতেছে আমার শাশুড়িকে যে মা অনেকদিন পর বাসা মানে অনেকদিন পর বাসা আসলো, এখন এই বাড়িতে আসলো, এখন তো সেই যাইতে চাইতেছে না, যে তুমি যাও, আমি এখানে কিছুদিন বেড়াবো। তো পরে এখন আমার মামা ঠাকুরও বলতেছে আমার শাশুড়িকে যে বৌমা তো কখনো আসে নাকি, প্রথম আসলো, পূজার অনেক ঝামেলা হইল, পূজার আনন্দ ফুর্তি শেষ হইলো, আলাদাভাবে তোমাদেরকে একটা যত্ন করতে পারলাম না, অনেক লোকজন, তাই এখন যেহেতু পূজার ঝামেলা শেষ, তাহলে বৌমা থাকুক কিছুদিন বেড়াক আমাদের বাসায়। তো যাই হোক, তো আমার শাশুড়ি কী করলো, আমাকে রাইখে আসলো মামা ঠাকুরের বাসা, আমাকে রাইখে আসলো। তো আমাকে বলছে তোমাদের বেড়ানো হলো, ঠাকুর পরও রেখে গেলাম, তো তুমি তোমার ঠাকুরপোর সাথেই চলে আসো। তাই আমি বলছি ঠিক আছে। ঠাকুরপো তো ছোটো মানুষ, ক্লাস 9-এ পড়ে, ওর বয়স প্রায় 11 বছর বয়স, হয়তো আর তেমন একটা অত একটা বুঝে না, একটু কম বুঝে। তা আমি যখন মামা ঠাকুরের বাসায়, গ্রামের বাড়ি তো, তাদের গোসলখানা বাথরুম এগুলো একটু বাইরে ছিল। যখন আমি একটু গোসল করতে যাব, তাদের গোসলখানাটা ছিল একটু টিনের বেড়া, তো ওই টিনের ছিদ্দি দিয়া আমার কাছে মনে হলো যে কেউ একটা উকি ঝুঁকি মারে। তো এরকম একটা আমার সন্দেহ লাগে, কিন্তু ক্লিয়ার হইতে পারতেছিলাম না। আমার কাছে মনে হলো যে বেড়ার আশেপাশে কেউ আছে। আমি যখন গোসল করি, কারণ টিনের শব্দটা পাই, মানে টিনের উপরে কেউ জাতা দিয়ে উকি দিয়ে দেখতেছে, তখন টন্নরে ওঠে, শব্দ দিয়ে ওঠে। পরে আমি যখন বলি কে, তখন সইরা যায়, কিন্তু কোন একটা মানুষ যে উকি দিচ্ছিল সেটা বুঝতে পারি, কিন্তু কোন মানুষটা সেটা এখনও ক্লিয়ার হইতে পারিনি, কারণ আমি তো গোসলখানার ভিতরে, আমার শরীরে কাপড়ে একটু হালকা পাতলা খোলামেলা ছিল, আমি তো আর বের হয়ে দেখতে পারতেছি না যে কে এই টিনের ফাঁকে। তা যাই হোক, তা ভাবলাম যে হয়তো পোলাপন দুষ্টামি করতেছে। তা আমার গোসল করা হয়ে গেছে কাপ। তারপর আমি আসলে গ্রামের বাড়িতে বেশিরভাগই রান্না করতে হয় লার্কি চুলা, তো অনেক মানুষের রান্না বান্না। তারপর আমার আমি আসছি মামা ঠাকুরের বাসা। তো মামা ঠাকুরের যে ওয়াইফ, সে তার আবার বাচ্চা পেটে, এই জন্য সে আবার তার বাপের বাড়ি ছিল। আর
বাপের বাড়ি থেকে একবারে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আবার আসবে। আর মামা ঠাকুর তো এমনিতেই তার বউ ছাড়া অনেক দিন ধরে আছে, আর এই জন্য তার মন মানসিকতা একটু নষ্ট হয়ে আছে। আমি তার প্রথম বুঝতে পারিনি, পরে সে বুঝতে পারছি। পরে আবার যখন রান্নাঘরে গেলাম, লাকি চুলা আমি ধোয়া, আমি যখন আমার শরীরে আঁচলটা দিয়ে চোখটা যখন মুছতেছিলাম, কিছু দেখতে পারতেছিলাম না, কিন্তু আমার বুকের উপরে থেকে আঁচলটা সরায় যখন চোখ মুছতেছিলাম, তখন আমার ফিগারের দিকে মামা শ্বশুরে দূরের থেকে তাকা রয়েছে। ঠিক আছে, এখন আমি দেখতেছিলাম মামা শ্বশুর উঠানের মধ্যে লার্কি কাটতেছে, কাইটা কেটে আমাকে দিচ্ছে। সে লার্কি কুড়াল দিয়ে কাটে, আবার গ্যাপে গ্যাপ আমার দিকে নজর দেয়। এখন তার নজরটা আমার কাছে যা কেমন লাগতেছে, তা আমার কাছে একটু সুন্দর সুন্দর লাগলো। যে গোসলখানায় গেলাম, তাহলে মনে হয় মামা ঠাকুরই ছিল। এই সবসময় দিয়ে ড্যাপ ড্যাপ করে তাকায় থাকে। আচ্ছা জায়গা তাকা থাকে কেন বুঝি না। পরে আমি যখন রাত্রেবেলা ঘুমাইলাম, আমার দেহ তো ছোটো, তো ওকে আমি সাথে করে নিয়ে ঘুমাইছি। আর পাশের রুমটা আমার মামা ঠাকুরে একাই ঘুমাইছে। তো হুট করে কারেন্ট চলে গেছে। কারেন্ট যাওয়ার পরে পরে আমি কি করলাম, দরজাটা একটু খুলে দিলাম, জানলাটা একটু খুলে দিলাম, যে গরম লাগতেছে প্রচুর। তো আমি আবার একটু হালকা পাতলা আমার শাড়ির আঁচলটা সরে শুয়ে আসলাম, জানি যে আমার রুমে তো আর কেউ উকি দেবে না। কিন্তু আমি যখন ঘুমাইছিলাম, মামা শ্বশুরে আমার রুমের ভিতর ঢুকা আমার শরীরে একটু টাচ করলো। আমি যখন মোড়ামুড়ি দিলাম, তখন আবার হাতটা সরে গেল। তো আমার কাছে এরকম 2-3 বার এরকম করলো। তো আমি ভাবছিলাম কি, যে আমার দেওরও মনে হয় আমার সাথে মনে হয় এরকম করতেছে, মানে ছোট মানুষ ওরে সন্দেহ করছিলাম যে থাকগা পোলাপার মানুষ ঘুমের মধ্যে হাত লাগতেই পারে। ওরে কী করলাম, আমি খাটের থেকে সরা দিলাম। তো ওই খাটের থেকে যখন সরে নিচে শুয়ে দিচ্ছি ওরে, আর নয়তো আমি নিচে শুয়ে পড়ি। এখন চিন্তা করলাম যে হয়তো ছোটো মানুষ, গরমের মধ্যে পাকার মধ্যে ঠান্ডাটা ভালো লাগবে, তোরা ওই উপরে থাক, আমি নিচে শুয়ে থাকি। কারণ যেহেতু ওর হাত পাও আমার শরীরের উপরে টাচ লাগতেছে, এই জন্য আমি নিচে শুয়ে পড়লাম। এখন নিচে শুয়ে রয়েছি মতো নেই, আমি যখন গভীর ঘুমে হয়ে গেছি তখন দেখি আমার বুকের উপরটা ভার লাগতেছে। তখন ভার লাগতেছে, চোখটা খুলে তাকায় দিয়ে আমার ঠাকুর, মানে মামা ঠাকুর। এখন মামা ঠাকুর দেখে আমি তো অবাক হয়ে গেলাম। মামা ঠাকুর আপনি, কি ব্যাপার? কয় বেশি কথা বললো না, উপরে তোমার ঠাকুরপো আছে, ও উঠে যাবো আপনি তাহলে এই কাজ করতেছেন, আপনার সাহস কত বড়? আমি না আপনার বোনের বাগনার বউ? পরে বলতেছে, আহা ওই বউঠো পরে বাদ দাও, তুই অনেকক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করে রাখছি, একটু পর পর তোমাকে টাচ করার চেষ্টা করতেছি, যেহেতু তোমার ঘুম ভেঙে গেছে এখন করার কিছু নাই, অর্ধেক কাজ যেহেতু করছি বাকি কাজটা করতে দাও। তখন আমি বললাম, তার মানে এতক্ষণ ঘুমের মধ্যে আপনি আমাকে টাচ করছিলেন, আর আমি তো ঠাকুর পরে ভাইবা মনে করছি যে ওই মনে টাচ করতেছে, এটা ভাইবা ওর কাছ থেকে আমি নিচে নেমে আসলাম। কয় তুমি নিচে নেমে আসাতে আর ভালো হয়েছে, উপরে তো দুজনের বেশি জায়গা হইতো না, তা আমি যা কেমনে তোমার পাশে শুইতাম, এখন নিচে নামাতে আমার জন্য ভালো হয়েছে। দেখো তুমি যদি এখন চিলাচিলি করো, তোমার ঠাকুরপো মানে ছোট ছেলেটা উঠে যাবো আর ছোট ছেলে ছোট মানুষ ওই যদি উঠা তোমার শাশুড়ির কাছে বইলা দেয়, তাহলে কিন্তু তোমার সংসারটা ভাঙে যাবো আমি তোমার কষ্টটা বুঝি। এই যে আমার বউটা বাপের বাড়ি চলে গেছে বাচ্চা হইব 3 মাস আগে চলে গেছে 3 মাস ধরে বউ ছাড়া রয়েছি, আমার খুব কষ্ট হইতেছে। আর তুমি তো তোমার হাজব্যান্ডের ছাড়া রয়েছো, 5 বছর ধরে তোমার হাজব্যান্ড দুবাইতে আছে, তোমার কি মন চায় না? আহা এত সুন্দর বডি ফিটনেস বউ থেকে কীভাবে দুবাই যায় নাকি? আমি হলে সারাক্ষণ আসলে তলে থাকতাম, বেশি কথা বাড়াইও না, অর্ধেক কাজ হয়েছে, বাকি অর্ধেক কাজটা করতে দাও। তখন আমি মামা ঠাকুরকে অনেক রিকোয়েস্ট করলাম, হাতে পায়ে ধরলাম, দেখেন আমার এই সর্বনাশটা করবেন না আপনি। কিন্তু কে কার কথা শুনে? সে প্রায় 40 মিনিট আমাকে জোর করে আমার সাথে আমার অনেক মজা দিল, কিন্তু জোর করা করুক চাই করুক,
আমি তো মজা পাইছি। আর এই মজাটা তো আমার নেওয়াটা ঠিক হয়নি, আমি তো নিতে চাইনি। পরে আমি লজ্জা ঘৃণায় পরের দিনকে সকালবেলা উঠা আমি আমার ঠাকুরপোকে নিয়ে চলে আসি। আর কখনো মামা ঠাকুরের বাসায় যাইনি। পরে আমার শাশুড়ি জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তোমাদের না কদিন থাকার কথা, হুট করে দুদিন পরে দুদিন থেকে চলে আসলা কেন? তখন আমি বললাম, মা আপনাদের ছাড়া ভালো লাগতেছে না, তাই চলে আসলাম। আসলে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে। এখন এইটা নিয়ে যদি আমি সবাইকে জানাজানি করি, মামা ঠাকুরের যদি বিচার চাই, তাহলে আমার নিজের সংসার নষ্ট হবে। আমার এই ব্যাপারটা সবাই জানাজানি হোক, এটা আমি চাই না। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই ধরনের কোনো বিপদে পড়ো, নিজের ইজ্জতের বিষয়, ইজ্জত যেহেতু চলে গেছে গা, তাহলে এটা নিয়ে যদি তোমরা বাড়াবাড়ি করো, সবাইকে জানাজানি করো, তাহলে তোমার ইজ্জতটা আরও চলে যাবে, আরও মান সম্মান ক্ষতি হবে, তোমার সংসারটা নষ্ট হইব, তোমার স্বামীর কাছে আজীবনের জন্য তুমি একটা খারাপ হয়ে থাকলা। তো যদি এরকম ধরনের বিপদে পড়ে, আপনজন যদি কখনো বিপদে ফালায়, তাহলে আর কাউকে বইলো না। দরকার পড়লে যে বিপদে ফালাইছে তার কাছ থেকে তুমি দূরে সরে যাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নমস্কার।